দেখো, আজকে আমরা আলোচনা করব দ্রবণের আরেকটা অংশ। আমরা লাস্ট ক্লাস পর্যন্ত দুখানা কলিগেটিভ প্রপার্টি আলোচনা করেছিলাম। একটা ছিল বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, আর ছিল স্ফুটনাঙ্কের উন্নয়ন। আজকে আমরা আলোচনা করব বাকি দুটো যে সংখ্যাগত ধর্ম ছিল। এক হচ্ছে হিমাঙ্কের অবনমন, আর চার হচ্ছে অভিস্রবণ চাপ। এই দুটো ধর্ম আমরা আজকে আলোচনা করব। তাহলে কলিগেটিভ প্রপার্টির আমাদের থিওরির পার্টগুলো প্রায় শেষ হয়ে যাবে। কিছু কিছু অংশ আমরা বলেছিলাম বইয়ের প্রথম দিকে ছিল, আমরা বাদ দিয়ে এসেছি, সেই অংশগুলো আলোচনা করব এবং পরবর্তীতে এর কিছু প্রবলেম করব, তাহলেই আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো দেখো, এখন আমরা আলোচনা করব হিমাঙ্কের অবনমন। হিমাঙ্ক কাকে বলে সেটা তোমরা সবাই জানো, যে উষ্ণতায় কোনো তরল পদার্থ জমে গিয়ে কঠিনে পরিণত হয় তাকে আমরা বলি হিমাঙ্ক। এবং তোমরা জানো যে বিশুদ্ধ জলের এই হিমাঙ্কের মান হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। এখন এই হিমাঙ্কটাকে আমরা এখানে আলোচনা করার জন্য শুধু ওই সংজ্ঞাটা আমরা ধরছি না, ওই সংজ্ঞা হিসেবে নিচ্ছি না, যে উষ্ণতায় কঠিন এই তরল পদার্থ জমে কঠিনে পরিণত হয়। আমরা এখানে বলতে পারি যে উষ্ণতায় কঠিন এবং তরল এর বাষ্পচাপের মান সমান হয় তাকে আমরা বলবো তার হিমাঙ্ক। যে উষ্ণতায় কঠিন ও তরলের বাষ্পচাপের মান সমান হয় তাকে হিমাঙ্ক বলে। তো দেখো বিষয়টা কি, তোমরা দেখবে আমি একটা পাত্রে যদি একটা বিশুদ্ধ বরফ রাখি, তো যখন বরফটা গলতে শুরু করে, গলে গেলে জলে পরিণত হয়, তখন যদি থার্মোমিটার প্রবেশ করে এর মধ্যে, তাহলে দেখবে এই জলের উষ্ণতাও থাকে 0 ডিগ্রি সেলসিয়াস। আবার থার্মোমিটার তুমি যদি বরফে ঠাকাও, তাহলে বরফেও উষ্ণতা দেখাবে 0 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ উভয় ক্ষেত্রেই উষ্ণতা কিন্তু একই থাকছে। তাহলে আমরা বলবো এই 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল থেকে যে বাষ্প উৎপন্ন হচ্ছে তার যে চাপ, আর কঠিন থেকে যে বাষ্প উৎপন্ন হচ্ছে তার যে চাপ, সেই দুটো সমান হয়। তাহলে যে নির্দিষ্ট উষ্ণতায় কঠিন এবং তরলের বাষ্পচাপের মান একই থাকে, সেই বিশেষ উষ্ণতাকেই আমরা বলি সেই তরলের হিমাঙ্ক। এটাকে আমরা যদি আমরা লেখচিত্রের মাধ্যমে দেখি, একধারে নিচ্ছি বাষ্পচাপ, আর এখানে নিলাম উষ্ণতা। তা ধরো তুমি বিশুদ্ধ দ্রাবক নিয়েছো, তাহলে বিশুদ্ধ দ্রাবকের একটা নির্দিষ্ট উষ্ণতায় বাষ্পচাপ এরকম ভাবে আছে। এবার তুমি যদি উষ্ণতা কমাতে শুরু করো, এধারে তো বাড়ে, তুমি যদি উল্টো দিকে আসে তাহলে কি উষ্ণতা কমবে। তাহলে উষ্ণতা যদি কমাতে শুরু করি, তা একটা সময় দেখবো যে এই রকম ভাবে গ্রাফটা পরিবর্তন ঘটলো। অর্থাৎ এই দশাটা বোঝাচ্ছে তার তরল দশা, আর এই দশাটা বোঝাচ্ছে তার কঠিন দশা। তাহলে এই যে পয়েন্টে কঠিন এবং তরলের একটা সাম্যাবস্থা দেখতে পাওয়া যাচ্ছে, সেই উষ্ণতাটাকেই আমরা বলছি এখানে তার হিমাঙ্ক। ধরে নাও এটাকে আমি বললাম বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক। এটা আমি ও বিন্দু দিলাম, আর এখানে বিন্দুটার নাম দিলাম এম। এবার তোমরা জানো যে আমরা এর মধ্যে কি করছি, অনুদ্বায়ী দ্রাব মেশাচ্ছি।
তাহলে অনুদ্বায়ী দ্রাব মেশানো হলে যে দ্রবণ তৈরি হবে, তোমরা জানো যে বিশুদ্ধ দ্রাবক অপেক্ষা দ্রবণের বাষ্পচাপের মান ওই নির্দিষ্ট উষ্ণতায় কম হয়। তাহলে আমি এই একই উষ্ণতায় যখন দ্রবণ নিচ্ছি তার বাষ্পচাপ দেখবো কি নিচে আছে। তাহলে এই তরলটা হচ্ছে দ্রাবক, বিশুদ্ধ দ্রাবকের দ্রাবক হচ্ছে তরলটা, কিন্তু আমি যখন দ্রবণ নেব তাহলে তার বাষ্পচাপ কিছুটা কম হবে। তাহলে দেখো নিচে রাখলাম, এবার আমি উষ্ণতা হ্রাস করছি, বাষ্পচাপ কমছে, উষ্ণতা হ্রাস করছি, বাষ্পচাপ কমছে। কিন্তু দেখো এই টিএফ টেম্পারেচারে যেখানে বিশুদ্ধ দ্রাবক আর কঠিন মানে তরলটা কঠিনে পরিণত হলো, তার সাম্যাবস্থা একটা তৈরি হচ্ছিল বাষ্পচাপের, এখানে কিন্তু সেই সাম্যাবস্থাটা আসলো না। তাহলে কি করতে হবে, তোমাকে উষ্ণতাটা আরো একটু হ্রাস করতে হবে যাতে কঠিনের সঙ্গে সাম্যাবস্থা গঠিত হয়। তাহলে এই যে টেম্পারেচারটা দেখছো, এই টেম্পারেচারটাকে আমরা বলছি টিএফ ড্যাশ। তাহলে টিএফ ড্যাশ যেটাকে আমি এখানে এন পয়েন্ট বললাম, তাহলে টিএফ ড্যাশটা হচ্ছে দ্রবণের হিমাঙ্ক আর টিএফটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক। তাহলে কি বলছি, টিএফ বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক, যেটাকে আমরা ওএম দিয়ে চিহ্নিত করলাম, আর টিএফ ড্যাশ দ্রবণের হিমাঙ্ক, যেটাকে আমরা ওএন দ্বারা চিহ্নিত করলাম। তাহলে দ্রবণের হিমাঙ্ক কমলো কতটুকু, এমএন পরিমাণ কমলো। তাহলে দেখো দ্রবণের হিমাঙ্কের অবনমন, সেটা আমরা বলবো কি এমএন। এই এমএন পরিমাণ হিমাঙ্ক কমে গেল। তাহলে বুঝতে পারছো যে ওএম হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক আর ওএন হচ্ছে দ্রবণের হিমাঙ্ক। তাহলে হিমাঙ্কের অবনমন সেটা হচ্ছে এমএন। তাহলে এমএন সমান আমরা কি লিখবো, ওএম মাইনাস ওএন। তাহলে হিমাঙ্কের অবনমনটাকে যদি আমরা ডেল্টা টিএফ লিখি, তাহলে সেটা লিখবো কি ওএম মানে হচ্ছে টিএফ মাইনাস টিএফ ড্যাশ। তাহলে বিষয়টা নিশ্চয়ই বুঝতে পারলে যে হিমাঙ্কের অবনমন বলতে কি বোঝানো হচ্ছে, যে বিশুদ্ধ দ্রাবক নিলে তার যে হিমাঙ্ক হচ্ছে, দ্রবণের ক্ষেত্রে তার হিমাঙ্ক কিছুটা কম হচ্ছে। তার মানে বিশুদ্ধ জল যে উষ্ণতায় জমবে, বিশুদ্ধ জলের মধ্যে যদি তুমি একটু চিনি দিয়ে দাও তাহলে কিন্তু সেই উষ্ণতায় জমবে না, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াসে আর জমবে না। তাহলে 0-র একটু কমে নিয়ে আসতে হবে, হয়তো -0.5 ডিগ্রি সেলসিয়াসে জমলো। তাহলে 0 ডিগ্রিতে না জমে -0.5 ডিগ্রি সেলসিয়াসে জমলো, অর্থাৎ এই 0.5 ডিগ্রি সেলসিয়াস এটা হয়ে গেল এর হিমাঙ্কের অবনমন। বিষয়টা ক্লিয়ার হলো? এখন দ্রবণের যে হিমাঙ্কের অবনমন এই সংক্রান্ত আমাদের রাউল্টের দুখানা সূত্র আছে। দ্রবণের হিমাঙ্কের অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র। প্রথম সূত্র যেটা আমরা স্ফুটনাঙ্কের উন্নয়ন ক্ষেত্রে পড়েছিলাম, এক্ষেত্রেও তাই। তাহলে বলবো কি দ্রবণের তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজিত অনুদ্বায়ী
কঠিন দ্রাব দ্রবীভূত থাকলে দ্রবণের হিমাঙ্কের অবনমন দ্রবণের মোলাল গাঢ়ত্বের সমানুপাতিক, অর্থাৎ ডেল্টা টিএফ ভ্যারিজাস এম বা ডেল্টা টিএফ ইজ ইকুয়াল টু কেএফ ইনটু এম, যেখানে আমরা কেএফ কে বলবো হিমাঙ্ক অবনমন ধ্রুবক। হিমাঙ্ক অবনমন ধ্রুবক, আগেরটাই কি ছিল? স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক, এখানে বলা হচ্ছে হিমাঙ্ক অবনমন ধ্রুবক, একই রকম। আর দ্বিতীয় সূত্র, এটাও একেবারে এক। দ্বিতীয় সূত্র তাহলে বলবো কি, একই পরিমাণ দ্রাবকে একই গ্রাম অণু সংখ্যক অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজিত দ্রাব যুক্ত করলে প্রতি ক্ষেত্রে হিমাঙ্কের অবনমন একই হবে। স্ফুটনাঙ্কের উন্নয়ন আর হিমাঙ্কের অবনমন মূল বিষয়ে কোনো পার্থক্য নাই, একই জিনিস, গাণিতিক রূপ সবই একই চলে আসে। এবার দেখো, আমরা হিমাঙ্কের অবনমন এর সাহায্যে দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয় কিভাবে করি লক্ষ্য রাখো। হিমাঙ্কের অবনমনের সাহায্যে দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয়, একই কথা বলবো। ধরে নেওয়া হচ্ছে কি, যে W1 গ্রাম দ্রাবকে W2 গ্রাম দ্রাব মেশানো হলো আর দ্রাবের আণবিক গুরুত্ব M2। তাহলে ধরি W1 গ্রাম দ্রাবকে W2 গ্রাম দ্রাব দ্রবীভূত করা হলো দ্রাবের আণবিক গুরুত্ব M2। তাহলে আমরা বলবো কি, W1 গ্রাম দ্রাবকে দ্রাব আছে W2 বাই M2 গ্রাম অণু। তাহলে 1000 গ্রাম দ্রাবকে দ্রাব আছে W2 বাই M2, নিচে W1, উপরে 1000 গ্রাম অণু। তো তোমরা জানো যে 1000 গ্রাম দ্রাবকে যত গ্রাম অণু দ্রাব থাকে সেটাকে আমরা তার কি বলি? মোলাল গাঢ়ত্ব। তাহলে রাউল্টের সূত্র থেকে কি শিখলাম? ডেল্টা টিএফ ইজ ইকুয়াল টু কেএফ ইনটু এম, দেয়ারফর ডেল্টা টিএফ ইজ ইকুয়াল টু কেএফ ইনটু W2 ইনটু 1000 বাই W1 ইনটু M2। তাহলে এখান থেকে যদি দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয় করতে হয়, তাহলে M2 সমান লিখব KF ইনটু W2 ইনটু 1000 বাই W1 ইনটু ডেল্টা TF। তাহলে এই ফর্মুলা দেখো, আগেরটা তো আমরা শিখেছিলাম, এখানে TF এর জায়গায় TB ছিল, এখানে চলে আসলো TF। আর দেখো, আমরা
একই রকম ভাবে এখানে কেএফ এর সংজ্ঞা এবং কেএফ এর একক নির্ণয় করতে পারো। তাহলে এখন আমরা আলোচনা করছি কেএফ এর সংজ্ঞা ও কেএফ এর একক। তাহলে আমরা পেয়েছি কি ডেল্টা টিএফ ইজ ইকুয়াল টু কেএফ ইনটু এম। তা তোমরা জানো যদি এম ইজ ইকুয়াল টু 1 হয়ে যায় তাহলে ডেল্টা টিএফ ইজ ইকুয়াল টু কেএফ হয়ে যায়। তাহলে আমরা যদি কেএফ এর সংজ্ঞা লিখি তাহলে আগের মতনই কেবি এর সংজ্ঞা যেভাবে লিখেছিলাম সেভাবেই আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ এই সংজ্ঞাগুলো তোমাদের 1 নম্বর প্রশ্ন হিসাবে একটা না একটা আসবে, সংজ্ঞা হোক সূত্র হোক কিছু একটা এই চ্যাপ্টার থেকে কিন্তু সংজ্ঞা সূত্র আসে। তা সংজ্ঞা কিভাবে দিব? তাহলে বলবো 1000 গ্রাম দ্রাবকে তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী অসংযোজিত কঠিন দ্রাব 1 গ্রাম অণু দ্রবীভূত করলে দ্রবণের যে হিমাঙ্কের অবনমন ঘটে তাকেই মোলাল হিমাঙ্ক অবনমন ধ্রুবক বা হিমাঙ্ক অবনমন ধ্রুবক বলে। বুঝতে পারলে? আর তোমরা কেএফ এর যদি একক বলো তাহলে আগের মতই কেলভিন কেজি মোল ইনভার্স, কেলভিন কেজি মোল টু দি পাওয়ার -1। কারণ জানো কেএফ মানে হচ্ছে ডেল্টা টিএফ বাই এম। তাহলে ডেল্টা টিএফ হচ্ছে উষ্ণতার একক আর এম হচ্ছে মোলাল গাঢ়ত্বের একক। তাহলে উষ্ণতার একক কেলভিন আর মোলাল গাঢ়ত্ব মোল, কেজি পার মোল। এই মোল পার কেজি সেটা উল্টে গিয়ে কেজি পার মোলে চলে এসেছে। আর তোমরা কেএফ এর একটা থার্মোডাইনামিক রিলেশন লিখে রাখতে পারো। তোমরা আগের দিন কেবি দেখেছিলে, কেবি মানে লিখেছিলাম কি RTB²/1000 LV। এখানে লিখছি RTF²/1000 LF। তাহলে টিএফ মানে হচ্ছে হিমাঙ্ক, অবশ্যই পরম স্কেলে, আর এলএফ মানে হচ্ছে ল্যাটেন্ট হিট অফ ফিউশন বা গলনের লিনতা, ল্যাটেন্ট হিট অফ ফিউশন গলনের লিনতা। তাহলে এই রিলেশনগুলো তোমরা এখান থেকে মনে রাখবে। আমরা আবার নেক্সট ক্লাসে এই সংক্রান্ত অঙ্ক করব। তোমরা নিশ্চয়ই আগের অঙ্কগুলো করেছো এবং উদাহরণের অঙ্কগুলো নিশ্চয়ই তোমরা দেখেছো। তবে এখানে এখনো কিছু অঙ্ক আমরা করতে পারিনি। শব্দ অঙ্ক যদি তুমি আগেরটারও দেখো উদাহরণের অঙ্কগুলো দেখবে কিছু কিছু ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য দ্রাব বা তড়িৎ সংযোজিত দ্রাবের উদাহরণও থাকতে পারে, সেগুলো আমরা কিন্তু এখনো আলোচনা করছি না। নেক্সট ক্লাসে আমরা ওই থিওরিটুকু পড়ব। ভ্যান্ট অফ ফ্যাক্টর বলে একটা টার্ম আছে তোমাদের বই, দেখবে আমরা শেষ দিকে আছে ভ্যান্ট অফ গুণক এই চ্যাপ্টারের। তা সেই আলোচনা করলে তখন তোমরা ওইগুলো করতে পারবে। তা যাই হোক, আমরা এর পরের যে কলিগেটিভ প্রপার্টি আছে সেটা হচ্ছে অভিশ্রবণ চাপ, ইংরেজিতে বলা হয় অসমোটিক প্রেসার। তা অভিশ্রবণ চাপ কাকে বলে তোমরা এবার একটু শিখে নাও। তোমরা অভিশ্রবণ প্রক্রিয়া সবাই জানো। অভিশ্রবণ প্রক্রিয়া তোমরা সবাই জানো যে এরকম মাঝে একটা অর্ধবেদ্য পর্দা যোগ করা হয় আর
তার দুই ধারে দুটো দ্রবণ নিতে হয়, একটা হচ্ছে গাঢ় দ্রবণ আর একটা হচ্ছে লঘু দ্রবণ। তাহলে এটা ধরে নাও গাঢ় দ্রবণ আর এটা ধরে নাও লঘু দ্রবণ। এবার যদি আমরা এটাকে রেখে দিই তাহলে কি দেখব, যে লঘু দ্রবণ থেকে দ্রাবকের অণুগুলো আস্তে 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 গাঢ় দ্রবণের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ এইখানে তরলের পরিমাণ হ্রাস পাচ্ছে আর এই ধারে তরলের পরিমাণ ক্রমশ বাড়ছে। তাহলে কতক্ষণ চলবে প্রক্রিয়াটা? যতক্ষণ না দুই ধারে গাঢ়ত্বের সমতা আসছে। যখন দুই ধারে গাঢ়ত্ব সমান হয়ে যাবে তখন কিন্তু অভিস্রবণ প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাবে। তো এটা হচ্ছে সাধারণ অভিস্রবণ প্রক্রিয়া। তো এখন আমি অভিস্রবণ চাপটা কি সেটা একটু বলি। তুমি ধরো এই ধারে একটা পিস্টন বসিয়ে রেখেছো, এখানে যা ছিল দ্রবণ আর যত বিশুদ্ধ দ্রাবক ছিল তা ওদের দেখিয়ে দিলাম। এবার আমি অর্ধবেদ্য পর্দা দিয়ে রাখলে কি অভিস্রবণ প্রক্রিয়াটা ঘটবে? এই অভিস্রবণ প্রক্রিয়াটা যাতে না ঘটে তার জন্য তুমি কি করছো, এখান থেকে বাইরে থেকে চাপ প্রয়োগ করছো। এই যে চাপটা দিচ্ছি, এই চাপটা দেওয়ার ফলে কি হচ্ছে, অভিস্রবণ প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ এই তরল দ্রাবক আর যেতে পারছে না। তাহলে বাইরে থেকে যে পরিমাণ চাপ প্রয়োগ করলে এই অভিস্রবণ প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাচ্ছে, সেই চাপটাকে আমরা বলছি অভিস্রবণ চাপ, যেটাকে আমরা এখানে ডিনোট করব পাই সাইন। তাহলে অভিস্রবণ চাপ বলতে বোঝায় যে পরিমাণ চাপ প্রয়োগ করলে অভিস্রবণ প্রক্রিয়া বন্ধ হয়ে যায় তাকে অভিস্রবণ চাপ বলে। তা অবশ্যই চাপটা কোথায় দিতে হবে? অপেক্ষাকৃত গাঢ় দ্রবণের উপরে এই চাপটা প্রয়োগ করতে হবে। তা যাই হোক, এই অভিস্রবণ চাপ সংক্রান্ত আমাদের এখানে তিনখানা সূত্র আছে। এই সূত্রগুলোকে বলা হচ্ছে ভ্যান হফের সূত্র। ভ্যান হফের সূত্র, এতদিন তোমরা যে সূত্রগুলো জেনে এসছো সেগুলো ছিল কি তোমার রাউল্টের সূত্র। এখানে আমরা যে সূত্র আলোচনা করছি সেটা হচ্ছে ভ্যান হফের সূত্র। তা ভ্যান হফের এখানে তিনখানা সূত্র আছে। প্রথম সূত্রে বলা হচ্ছে যে নির্দিষ্ট উষ্ণতায় তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী অসংযোজিত দ্রাবদ্রবীভূত থাকলে দ্রবণের যে অভিস্রবণ চাপ সেটা দ্রবণের মোলার গাঢ়ত্বের সমানুপাতিক। খুব গুরুত্বপূর্ণ, মোলার গাঢ়ত্ব। এতক্ষণ আমরা পড়ছিলাম কি মোলাল গাঢ়ত্ব, এবার হচ্ছে মোলার গাঢ়ত্ব। তাহলে কি বলছি, নির্দিষ্ট উষ্ণতায় তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী অসংযোজিত দ্রবীভূত থাকলে দ্রবণের অভিস্রবণ চাপ দ্রবণের মোলার গাঢ়ত্বের সমানুপাতিক। বলতে পারি কি পাই ভ্যারিজাস সি, যেখানে সি হচ্ছে মোলার গাঢ়ত্ব, পাই ভ্যারিজাস সি। নেক্সট দেখো, দ্বিতীয় সূত্রে বলা হচ্ছে কি
যদি দ্রবণের গাঢ়ত্ব স্থির থাকে নির্দিষ্ট গাঢ়ত্বে, দ্রবণের অভিস্রবণ চাপ দ্রবণের পরম উষ্ণতার সমানুপাতিক। নির্দিষ্ট গাঢ়ত্বে দ্রবণের অভিস্রবণ চাপ দ্রবণের পরম উষ্ণতার সমানুপাতিক, অর্থাৎ উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে অভিস্রবণ চাপ বাড়বে, উষ্ণতা কমার সঙ্গে সঙ্গে অভিস্রবণ চাপ কমে যাবে। গাঢ়ত্বটা সেখানে ফিক্স থাকবে এবং দ্রাবের প্রকৃতি আগের মতনই, অর্থাৎ তড়িৎ অবিশ্লেষ্য, অনুদ্বায়ী এবং অসংযোজিত দ্রাব। তাহলে এখানে লিখব পাই ভ্যারিজাস টি। আর দেখো ভ্যান টফের তৃতীয় সূত্র, এটা আর কোনো নতুন সূত্র নয়, এটা এই রাউল্টের দ্বিতীয় সূত্র যেগুলো পড়ছিলাম এটাও একই। তাহলে কি বলবো, নির্দিষ্ট উষ্ণতায় একই পরিমাণ দ্রাবকে একই গ্রাম অণু সংখ্যক তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী অসংযোজিত দ্রাব দ্রবীভূত করলে দ্রবণের বাষ্পচাপ ভিন্ন ভিন্ন তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী অসংযোজিত দ্রাব দ্রবীভূত করলে দ্রবণের বাষ্পচাপ দ্রবণের অভিস্রবণ চাপ প্রতি ক্ষেত্রে একই হবে, প্রতি ক্ষেত্রে অভিস্রবণ চাপের মান একই থাকবে। তাহলে এটাকে আমরা বলছি ভ্যান টফের তৃতীয় সূত্র। তাহলে এইভাবে আমরা তিনখানা সূত্র ভ্যান টফের শিখলাম। এখন এই ভ্যান টফের প্রথম এবং দ্বিতীয় সূত্র যদি সমন্বয় করি, সেখান থেকে আমরা দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয়ের একটা রাশিমালা পাব। তাহলে ভ্যান টফের প্রথম ও দ্বিতীয় সূত্রের সমন্বয়। তাহলে আমরা প্রথম সূত্র থেকে পেয়েছি পাই ভ্যারিজাস সি, আর দ্বিতীয় সূত্র থেকে পেলাম পাই ভ্যারিজাস টি। তাহলে এই দুটোকে লিখতে পারি কি একসঙ্গে, পাই ভ্যারিজাস সি ইনটু টি, বা লেখা যায় পাই ইজ ইকুয়াল টু কেসিটি। এবার পরীক্ষামূলক ভাবে দেখা যায় যে কে এর যা মান, পরীক্ষালব্ধ মান, সেটা গ্যাস ধ্রুবক আর এর সঙ্গে সমান হয়। কে এর পরীক্ষালব্ধ মান গ্যাস ধ্রুবক আর এর সঙ্গে সমান। তাহলে আমরা এই ইকুয়েশনটাকে লিখতে পারি কি, পাই ইজ ইকুয়াল টু কে টাকে রিপ্লেস করে দেওয়া হলো আর দিয়ে হয়ে গেল পাই ইজ ইকুয়াল টু সিআরটি। তাহলে প্রথম এবং দ্বিতীয় সূত্রের সমন্বয় করে আমরা একটা নতুন ফর্মুলা নিয়ে আসলাম, পাই ইজ ইকুয়াল টু সিআরটি, যেখানে সি হচ্ছে মোলার গাঢ়ত্ব, আর হচ্ছে গ্যাস ধ্রুবক। এক্ষেত্রে মান সবসময় তোমরা আর এর মান সবসময় এই 0.082 এটাই ব্যবহার করবে, কারণ এই মানটা লিটার অ্যাটমসফিয়ারে আছে। চাপের মান দেখবে তোমাদের অ্যাটমসফিয়ারে দেওয়া থাকবে অঙ্ক করার সময়। যদি অ্যাটমসফিয়ার না থাকে, এমএমএইচজি তে থাকে, তাহলে জানো যে এমএমএইচজি মানকে যদি আমরা 760 দিয়ে ভাগ করি তাহলে অ্যাটমসফিয়ারে চলে যায়, বা যদি সিএমএইচজি থাকে
তাহলে সেটাকে 76 দিয়ে ভাগ করলে সেটাও কিন্তু অ্যাটমসফিয়ারে চলে আসে। তার জন্য এই আর এর মান আমরা এই লিটার অ্যাটমসফিয়ার এককেই সবসময় এখানে ব্যবহার করবো। আরো যে মান জানো তোমরা, ক্যালোরি, আর, জুল, সেসব মান এখানে বসবে না। যাই হোক, এবার দেখো আমরা অভিস্রবণ চাপের সাহায্যে দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয় কিভাবে করা যায় তার একটু পদ্ধতি দেখে। তাহলে ধরে নিচ্ছি যে ভি লিটার দ্রাবকে W2 গ্রাম, ভি লিটার দ্রবণে W2 গ্রাম দ্রবীভূত আছে। আর দ্রাবের আণবিক গুরুত্ব ধরে নাও M2। তাহলে আমরা বলবো কি, ভি লিটার দ্রবণে দ্রাব আছে W2/M2 গ্রাম অণু। তাহলে 1 লিটার দ্রবণে দ্রাব আছে W2/M2 ইন্টু ভি গ্রাম অণু। তাহলে দেখো 1 লিটার দ্রবণে যত গ্রাম অণু দ্রাব থাকে সেটাকে আমরা কি বলি, তার মোলার গারত্ব, অর্থাৎ এটাকে আমরা ডিনোট করব এখানে সি দিয়ে। তাহলে প্রথম এবং দ্বিতীয় সূত্রের সমন্বয় থেকে পেয়েছো পাই ইজ ইকুয়াল টু CRT। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, পাই ইজ ইকুয়াল টু W2/M2 ইনটু V ইনটু RT। দেয়ারফর M2 সমান আমরা লিখতে পারি W2RT বাই পাই V। তোমাদের বইয়ে দেখবে এই W2/M2 ধরেনি, W আর M ধরেছে, কারণ এখানে যেহেতু দ্রাবটার ভর ধরা নাই, শুধু দ্রাবকের আছে, তাদের সরাসরি W আর M ধরেছে। তা আমরা যেহেতু দ্রাবটা W2 বা তার আণবিক গুরুত্বকে M2 দিয়ে পরিচিত, তার জন্য আমরা W2M2ই রাখলাম। বুঝতে পারলে? অন্য ক্ষেত্রে আমরা মানে বিশেষ এই ক্ষেত্রটা পরিবর্তন করলাম না। তার মানে W2M2 এই 2 দিয়ে যে টার্মগুলো থাকবে সেগুলো মানে হচ্ছে দ্রাবের জন্য, আর 1 দিয়ে যেগুলো থাকে সেগুলো হচ্ছে দ্রাবকের জন্য। আর এখানে মাথায় রাখবে আয়তনটা কিন্তু লিটার ইউনিটে নেওয়া হয়েছে। তাহলে যদি তোমার অঙ্কে মিলিলিটার বলে দেয় যে 250 মিলিলিটার দ্রবণে এত গ্রাম দ্রাব আছে, তাহলে কিন্তু 250টাকে তুমি এখানে 250 বসাবে না, কি বসাবে, 250/1000 বা 0.25। বুঝতে পারলে? তাহলে এই অঙ্ক করার সময় লক্ষ্য রাখবে ভিটা কিন্তু তোমার লিটার ইউনিটে হবে, লিটার ইউনিটে যেন থাকে। এবার দেখো এই অভিস্রবণ সংক্রান্ত আরো একটু আলোচনা আমরা করব। তাহলে কোয়ালিটেটিভ প্রপার্টিজটা হয়ে যাবে, তারপরে সামান্য একটু হ্যান্ড অফ ফ্যাক্টর আর প্রথম যে অংশটা আছে সেটা আমরা একটা থিওরি ক্লাসে ওইগুলো শেষ করে নেব। মাঝে আমরা এই দুটো প্রপার্টির উপর আবার কিছু অঙ্ক প্র্যাকটিস করব, নেক্সট দুটো প্রপার্টিজের অঙ্ক একদিনই হয়ে যাবে। তারপরে আমরা একটা ক্লাস করব, তাহলেই এই চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে যাবে। এই সপ্তাহের মধ্যেই আমরা এই চ্যাপ্টার শেষ করব, করে নতুন কোনো চ্যাপ্টারে চলে যাব। তা দেখো তোমাদের একটা গুরুত্বপূর্ণ টার্ম আছে, সেটা হচ্ছে বিপরীত অভিস্রবণ। ইংরেজিতে বলা হয় রিভার্স অসমোসিস, সংক্ষেপে বলে আরও। দেখবে আমাদের ওয়াটার ফিল্টার গুলোতে সব আরও টেকনোলজির ব্যবহার করা হয়। তো এই আরওটা আসলে কি? আরওটা হচ্ছে এই বিপরীত অভিস্রবণ প্রক্রিয়ার সাহায্য নেওয়া হয়। কিরকম? তুমি দেখলে
যেখানে ধরো আমি বিশুদ্ধ দ্রাবক রাখলাম, অর্ধবেদ্য পর্দা দিয়ে দিলাম, আর এখানে আমি দিয়ে দিলাম দ্রবণ, ধরো লবণ জল মিশিয়ে দিয়েছি, আর এখানে বিশুদ্ধ জল। তাহলে সাধারণ নিয়ম অনুসারে আমাদের অভিসরণ প্রক্রিয়াটা এধারে ঘটবে। তুমি শিখেছো যে আমি যদি এর উপরে চাপ দিই বাইরে থেকে, তাহলে অভিসরণ প্রক্রিয়াটা বন্ধ হবে। এবার আমি কি করছি, যেটা অভিস্রবণ চাপ এর মান পায়ের ভ্যালু, তার থেকে যদি বাইরে থেকে বেশি চাপ দিই, যেটা অভিস্রবণ চাপ তার থেকেও বেশি চাপ যদি বাইরে থেকে দেওয়া হয়, এখানে যদি বেশি প্রেস করি, তখন দেখবো কি প্রক্রিয়াটা উল্টো হয়ে যাবে। অর্থাৎ এই দ্রবণ থেকে এই দ্রাবকগুলো বেরিয়ে আসবে, কারণ দ্রাবের কণাগুলো তো অর্ধবেদ্য পর্দা দিয়ে বেরোতে পারবে না। তাহলে দ্রাবের কণাগুলো, লবণগুলো অর্ধবেদ্য পর্দায় আটকে গেল, কিন্তু এই জলের, লবণ জলের মধ্যে যে জল অংশটা আছে, সেই জলটা কি হবে, এই ধারে চলে আসবে। তাহলে এই ধারে তরলের পরিমাণ এবার বাড়তে শুরু করবে, আর এই ধারে তরলের পরিমাণ ধীরে 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 কমতে শুরু করবে। তাহলে যখন এই ধারে তরলের পরিমাণ বাড়বে, তখন তুমি এখান থেকে সেই তরলটাকে কি করতে পারো, নল দিয়ে সংগ্রহ করে নিতে পারো। তাহলে দেখো, ছিল লবণ জল, পেয়ে যাচ্ছে এখানে তোমার লবণ মুক্ত জল। তাহলে এই যে পদ্ধতি, এই পদ্ধতির সাহায্যে আমাদের আরো যে ওয়াটার পিউরিফায়ার গুলো থাকে সেখানে বসানো হয়। সেখানে কি হয় দেখবে, যান্ত্রিক কার্য হয়, তার জন্য ইলেকট্রিসিটি লাগে। যে আমাদের যে অটোমেটিক যে তোমার পিউরিফায়ার গুলো বিভিন্ন বাজারে কোম্পানি আছে, সেগুলো দেখবে সব ইলেকট্রিক মেশিন। তার মানে কি, এই প্রেসার ক্রিয়েট করতে হয়, আর প্রেসার ক্রিয়েট করলে একটা ধারে বিশুদ্ধ জল থাকছে, আর এক ধারে তোমার কলের জল এসে পড়ছে। কলের জলের মধ্যে কি আছে, প্রচুর হার্ডনেস আছে, লবণ আছে। তো সেই লবণগুলো আটকে যাচ্ছে অর্ধবেদ্য পর্দায়, আর বিশুদ্ধ জল বাইরে বেরিয়ে চলে আসছে। এই করতে করতে দেখবে অর্ধবেদ্য পর্দাটা কি হবে, একটা সময় খারাপ হয়ে যাবে। তখন তোমাকে সার্ভিসিং করাতে হবে। এই সার্ভিসিং করিয়ে আবার এই অর্ধবেদ্য পর্দা ফেলে দিয়ে নতুন পর্দা লাগাতে হবে। তাহলে এই পদ্ধতি আমরা আরোর ক্ষেত্রে দেখতে পাই, এবং এটা বিভিন্ন দেশে, আমাদের দেশেও বিভিন্ন দেশে এই পদ্ধতি সাহায্য নয়। প্রথম এই পদ্ধতিগুলো এসেছিল তোমার বিভিন্ন আরবিয়ান কান্ট্রিতে, যেখানে জলের খুব অভাব, সমুদ্রের জল, সেসব জায়গায় এই পদ্ধতি ব্যবহার করে তারা পানীয় জল তৈরি করত সমুদ্রের জল থেকে। তা যাই হোক, তাহলে বিপরীত অভিস্রবণ প্রক্রিয়াটা তোমরা শিখলে। এবার দেখো, আমরা আর একটা বিষয় শিখবো, সেটা হচ্ছে আইসোটনিক, হাইপোটনিক ও হাইপারটনিক, এই তিনটে সংজ্ঞা আমরা শিখবো। খুব সহজ। আইসোটনিক মানে যদি দেখা যায় যে দুটো দ্রবণের অভিস্রবণ চাপ পরস্পর সমান, তখন সেটাকে বলা হবে আইসোটনিক। দুটি দ্রবণের অভিস্রবণ চাপ পরস্পরের সমান হলে তাকে আইসোটনিক বলে। অর্থাৎ ধরো একটা দ্রবণের অভিস্রবণ চাপ পাই1 আর একটা দ্রবণের অভিস্রবণ চাপ পাই2, দুটোই সমান হয়ে গেল, তাহলে সেটাকে বলবো আইসোটনিক। যেমন ধরো, আমরা একটা পাত্রে ধরো 0.84% সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ নিলাম, আর তার মধ্যে একটা হিমোগ্লোবিন ছেড়ে দিলাম, রেড ব্লাড সেল, আরবিসি। তাহলে এর মধ্যে প্রোটোপ্লাজম ইত্যাদি আছে। তা দেখা যায় কি, 0.84% NaCl থাকলে এই যে কোষ পর্দা, এই কোষ পর্দা হচ্ছে একটা অর্ধবেদ্য পর্দা, তাই এটা দিয়েও জল, দ্রাবক অণু যাতায়াত করতে পারে। কিন্তু 0.84% যদি আমরা রাখি, তাহলে দেখবো কি, এখান থেকে যতটা জল ভেতরে আসছে, এখান থেকেও ততটা বেরিয়ে যাচ্ছে, বা প্রক্রিয়াটা নাও হতে পারে। তার মানে কি, এই দুটোর মধ্যেই অভিস্রবণ চাপ পরস্পর সমান, যতটা এধারে যাচ্ছে ততটা এধারে আসছে।
তাহলে অভিসরণ প্রক্রিয়া সময় অর্থাৎ এই আরবিসিটা ফুলেও যাচ্ছে না, ফেটেও যাচ্ছে না। তাহলে আমরা বলবো এই 0.84% NaCl সলিউশন লোহিত রক্তকণিকার সঙ্গে আইসোটনিক। তার জন্য দেখবে আমাদের যে স্যালাইন জলগুলো হয় সেই স্যালাইন জলে এই 0.84% NaCl মেশানো থাকে, যাতে তোমার লোহিত রক্তকণিকার যে কোষগুলো সেগুলো কোনো রকমভাবে ফেটেও না যায় বা চুপসেও না যায়, তাহলে কিন্তু মানুষের বিপদ ঘটবে। নেক্সট দেখো হাইপোটনিক। দুটি দ্রবণের মধ্যে যার অভিস্রবণ চাপের মান কম তাকে হাইপোটনিক দ্রবণ বলে। যেমন ধরো তুমি একটা পাত্রে আরবিসি নিলে আর এখানে পাতিত জল নিলে, আর এটা হচ্ছে আরবিসি, রেড ব্লাড সেল। তাহলে এবার দেখো রেড ব্লাড সেলে প্রোটোপ্লাজম আছে গাঢ়ত্ব বেশি, আর এখানে কি পাতিত জলের গাঢ়ত্ব কম। তখন দেখা যায় যে এই ধারে যেহেতু গাঢ়ত্ব বেশি, এখানে অভিস্রবণ চাপ বেশি হবে, তাহলে পাতিত জল ধীরে 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 কোষের ভিতরে প্রবেশ করবে এবং একটা সময় এই লোহিত রক্ত কণিকার কোষ পর্দা ফেটে যাবে। এই ঘটনাটাকে বলা হচ্ছে হিমোলিসিস। তাহলে এখানে পাতিত জলের যে অভিস্রবণ চাপ সেটা লোহিত রক্ত কণিকার অভিস্রবণ চাপের থেকে কম, তাহলে পাতিত জলটাকে বলবো কি হাইপোটনিক দ্রবণ। তাহলে এক্ষেত্রে পাতিত জলের যে অভিস্রবণ চাপ সেটা হচ্ছে হাইপোটনিক দ্রবণ। তাহলে জল এখানে প্রবেশ করে যাচ্ছে, পর্দা ফেটে যাচ্ছে, তাহলে পর্দা ফাটার কারণ জলের প্রবেশ। তার মানে কি এখানে চাপ বেশি এখানে চাপ কম, তাহলে লোহিত রক্তকণিকার সাপেক্ষে এখানে পাতিত জলের অভিস্রবণ চাপ কম, তার জন্য পাতিত জলটাকে আমরা কি বলবো হাইপোটনিক সলিউশন, হাইপোটনিক দ্রবণ। নেক্সট আমরা আরেকটা বিষয় নিই, সেটা হচ্ছে হাইপারটনিক। দুটি দ্রবণের মধ্যে যার অভিস্রবণ চাপ বেশি তাকে অপরটির সাপেক্ষে হাইপারটনিক দ্রবণ বলে। তাহলে যার কম সেটা হচ্ছে হাইপোটনিক, আর যার বেশি তাকে বলছি হাইপারটনিক। দেখো উদাহরণ, তুমি এখানে একটা পাত্রে আরবিসি দিলে, আর এখানে তুমি একটা 4% NaCl সলিউশন নিলে, 4% NaCl সলিউশন, তাহলে দেখা যাবে এই 4% NaCl দ্রবণের যা গাঢ়ত্ব, এখানে গাঢ়ত্বটা বেশি। তাহলে এই আরবিসি থেকে জলের অংশ বাইরে বেরিয়ে যাবে এবং আরবিসিটা দেখা যাবে আর এরকম স্ফীত অবস্থায় না থেকে এরকম একটা কুঞ্চিত হয়ে গেল। তার মানে কি আরবিসির সাপেক্ষে 4% NaCl দ্রবণের অভিস্রবণ চাপ বেশি। তাহলে যার অভিস্রবণ চাপ বেশি, দ্রাবকের কণাগুলো সেই দিকেই নির্গত হচ্ছে। তাহলে আমরা এখানে 4% NaCl দ্রবণকে লোহিত রক্ত কণিকার সাপেক্ষে বলবো কি হাইপারটনিক সলিউশন। তাহলে আমরা তিনটে দ্রবণের কথা শিখলাম, আইসোটনিক, হাইপোটনিক এবং হাইপারটনিক। এবার দেখো এই অভিস্রবণ চাপের কিছু ব্যবহারিক প্রয়োগ আমরা পাই। যেমন ধরো কাশি হলে গার্গল করার সময়
সামান্য লবণ মেশানো হয়, দেখবে আমাদের সর্দি কাশি তো হয়, সর্দি কাশি হলে আমরা গার্গল করি, ডাক্তাররাও গার্গল করতে বলে, কিন্তু গার্গল করার সময় শুধু গরম জল ব্যবহার করা হয় না, গরম জলের মধ্যে দেখবে 1 চিমটে লবণ দিতে হচ্ছে। তাহলে লবণটার কি কাজ, লবণটা কেন দিলাম? আসলে ধরে নাও এটা আমাদের গলা ভেতরের অংশ, আর গলার ভেতরে এরকম কোষ আছে। এই কোষগুলো কি হয়, ঠান্ডা লেগে আস্তে আস্তে স্ফীত হয়ে যায়, এরকম ফুলে যায়, এরকম ভাবে ফুলে যাচ্ছে কোষগুলো, বুঝতে পারলে? তাহলে থাকার কথা এরকম কুঞ্চিত অবস্থায়, কিন্তু রসস্ফীতি হচ্ছে, রসস্ফীতি হওয়ার ফলে কোষগুলো এরকম ফুলে ফুলে যাচ্ছে। তাহলে ফুলে গেলে কি হচ্ছে, গলার স্পেসটা কমে যাচ্ছে, তখন তুমি কিছু খেতে গেলেই ওইখানে চাপ লাগছে, তোমার গলায় ব্যথা অনুভূত হচ্ছে। এবার তুমি কি করলে, গার্গল করার জন্য লবণ জল গলায় পাঠাচ্ছ, মুখে আমরা লবণ জল দিয়ে গলা উঁচু করে করি, তাহলে এই অংশে যখন লবণ জল এসে পৌঁছচ্ছে, দেখো লবণ জলের গাঢ়ত্ব বেশি এই কোষের থেকে, তাহলে এই কোষ থেকে তখন এই কোষ পর্দার মাধ্যমে অভিস্রবণ প্রক্রিয়া ঘটবে। যেহেতু এই ধারে গাঢ়ত্ব বেশি, তাহলে এই গাঢ়ত্ব বেশি বলে ওই গরম জলের মধ্যে এই গলার যে কোষগুলো আছে সেই কোষ থেকে জলীয় অংশ বাইরে বেরিয়ে চলে আসবে। আর বাইরে বেরিয়ে চলে আসার ফলে দেখবো কি, কোষগুলো পুনরায় নিজের আকৃতিতে ফিরে যাচ্ছে, অর্থাৎ যে রসস্ফীতি ঘটেছিল সেই রসস্ফীতি আর থাকছে না। তাহলে এই যে ঘটনা, এই যে রসস্ফীতিটা কমে গেল, এই ঘটনাটাকে আমরা বলছি কি, তোমার অভিস্রবণ প্রক্রিয়া। তাহলে এই অভিস্রবণ প্রক্রিয়াটাকে ভালোভাবে ঘটানোর জন্য আমরা কি করছি, জলে লবণ মেশাচ্ছি। লবণ মেশালে কি হয়, জলের গাঢ়ত্ব বাড়ে। এবং আরেকটা কারণ আছে, লবণ হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য, এটা বিয়োজিত হলে Na+Cl- উৎপন্ন করছে। তাহলে দেখো আমাদের এই ধর্মগুলো তো কলিগেটিভ প্রপার্টি, সংখ্যাগত ধর্ম, অর্থাৎ দ্রবণে যদি আয়নের সংখ্যা বাড়ে তাহলে কিন্তু এই ধর্মটা আরো ভালোভাবে কাজ করে, আরো দ্রুত কাজ করে। তার জন্য এখানে NaCl মেশালে অ্যাকচুয়ালি মিশালাম একটা অণু, কিন্তু ভেঙে তৈরি করছে দুটো কণা, এবং তখন দুটো ভিন্ন কণা হিসাবে আচরণ করবে, এবং দেখা যাবে এই কলিগেটিভ প্রপার্টিসটা আরো ভালো হচ্ছে। সেই কারণে আমরা দেখছি যে NaCl কে আমরা এখানে ব্যবহার করছি। আর অন্যান্য লবণও ব্যবহার করা যেতে পারে, কিন্তু সেগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তার জন্য আমরা ব্যবহার করি না। আবার দেখবে, তোমরা শুনবে ডাক্তাররা বলেন যে উচ্চ রক্তচাপ যুক্ত ব্যক্তিদের লবণ না খাওয়ার পরামর্শ দেওয়া হয় কেন? দেখবে আমাদের বাড়িতে বয়স্ক অনেকেরই উচ্চ রক্তচাপ থাকে, তাদেরকে ডাক্তাররা কি বলে, লবণ কম খাবেন। কেন বলে? লবণ তো সস্তা, বেশি যে দামি জিনিস তো কিছু খাচ্ছে না, তাও কম খেতে বলে। তার কারণ দেখো, আমাদের ধরে নাও এটা হচ্ছে রক্তবাহ, এর ভিতর দিয়ে রক্ত যাবে, রক্তের মধ্যে দিয়ে যাচ্ছে, আর এর বাইরে কোষ আছে। আর এই রক্তবাহের এই যে পর্দা, কোষ পর্দা বা রক্তবাহ যেটা, এটা হচ্ছে আসলে অর্ধভেদ্য পর্দা। তা তুমি ধরো লবণ খেয়ে নিলে, তাহলে লবণ এখানে চলে আসলো, Na+Cl- সব রক্তবাহের মধ্যে ঢুকে গেল, এখান দিয়ে রক্ত যাচ্ছে, রক্তের সঙ্গে মিশে যাচ্ছে। তাহলে এখানে কি হলো, কণার সংখ্যা বাড়লো, তার মানে এখানে অভিস্রবণ চাপ বেশি। তাহলে যে অভিস্রবণ চাপ বেশি হবে, তখন এই বাইরের অন্যান্য কোষ থেকে রস তরল অংশ এর ভেতরে ঢুকে যাবে।
তাহলে এর ভেতরে যদি ঢোকে তাহলে রক্তবাহিনী থেকে রসস্ফীতি ঘটবে, আর রসস্ফীতি ঘটলেই এখানে প্রচুর চাপ তৈরি হবে। আর এই উচ্চ চাপে অনেক সময় কি হবে, ওই রক্তবাহ ছিঁড়ে চলে যাবে। রক্তবাহ যদি ছিঁড়ে যায় তাহলে কি হবে, আমাদের মস্তিষ্কে গিয়ে দেখা যাবে কি ব্লাড ক্লট করে যাবে। যেই রক্ত জমে যাবে, মস্তিষ্কের যে সেলগুলো থাকে, যে নার্ভগুলো থাকে বা তোমার যে রক্তবাহগুলো থাকে খুবই সূক্ষ্ম অবস্থায় থাকে, তার জন্য কি হয়, যেই রক্তবাহগুলো ছিঁড়ে যাবে সঙ্গে সঙ্গে মাথায় রক্ত জমে যায়, সেন্সলেস হয়ে যায়, অপারেশন করতে হয়, অনেক সময় সুস্থ হয়, অনেক সময় মৃত্যু ঘটে। তা সেই জন্য যাদের উচ্চ রক্তচাপ আছে তাদেরকে আমরা সাধারণত দেখি লবণ কম খায়, এবং ডাক্তাররাও লবণ কম খাওয়ারই পরামর্শ দেন। তা যাই হোক, আমরা অভিস্রবণ চাপের পর্যন্ত আলোচনা করলাম। তোমাদের কোয়ালিটেটিভ প্রপার্টিজ 4টেই হয়ে গেল। নেক্সট আমরা একটা ক্লাস থিওরি হিসাবে করব, যেখানে ভ্যান্ট অফ ফ্যাক্টর সংক্রান্ত আলোচনা আছে, তোমাদের বই দেখবে শেষের ধারে আছে। আর প্রথমে আমরা একটু বাদ দিয়ে এসেছি একটা গ্রাফ, সেই গ্রাফটা সামনে ক্লাসে আলোচনা করব, আর কিছু অঙ্ক প্র্যাকটিস করব। এই সপ্তাহের মধ্যেই আমরা এই চ্যাপ্টারকে শেষ করব।